আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ফরেন রিলেশনস এই চ্যানেলে আপনাদেরকে আবারও অভিনন্দন। বন্ধুরা, ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান তেজাস গত 7 ফেব্রুয়ারি তারিখে পুনরায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এই নিয়ে তেজাস যুদ্ধবিমানের 3টি যুদ্ধবিমান ধ্বংসপ্রাপ্ত হলো। আমাদের আজকের আয়োজন মূলত তেজাস যুদ্ধবিমানকে কেন্দ্র করে, মূলত তেজাস যুদ্ধবিমানের সুবিধা কী, অসুবিধা কী এবং এর মূল ত্রুটি বিচ্যুতিগুলো কী, কী কী কারণে তেজাস যুদ্ধবিমানটি বারবার এরকম দুর্ঘটনার কবলে পড়ছে এবং এটি তার শত্রু দেশকে কী কী সুযোগ দেবে এবং এর ভবিষ্যৎ চ্যালেঞ্জ কী রয়েছে তা নিয়ে আজকের আলোচনা। তো বন্ধুরা, সাথেই থাকুন। ভারতের তৈরি তেজস হলো একটি অত্যাধুনিক যুদ্ধবিমান এবং এটি মূলত হালকা ওজনের বহুমুখী অর্থাৎ মাল্টি রোল যুদ্ধবিমান। এটি ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি, মূলত হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হল এবং অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি এডিএ দ্বারা এটি তৈরি করা হয়েছে। তেজস যুদ্ধবিমানের বিস্তারিত এখন আমরা আলোচনা করব। তেজস যুদ্ধবিমানের যে প্রধান বৈশিষ্ট্য রয়েছে তা হলো এটি মূলত 4.5 প্রজন্মের যুদ্ধবিমান, অর্থাৎ এটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান না, একই সাথে এটি চতুর্থ প্রজন্মেরও যুদ্ধবিমান না। চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের মাঝামাঝি একটি প্রজন্মের যুদ্ধবিমান হলো তেজস। এর ওজনের দিক থেকে এটি খুবই হালকা এবং অত্যন্ত হালকা ও ক্ষুদ্রতম সুপারসনিক একটি বিমান। এর যে কাঠামো রয়েছে তার বড় একটি অংশ, প্রায় 55% এর ওজন অত্যন্ত হালকা উপকরণ দিয়ে গঠিত, অর্থাৎ এটা যে উপকরণ দিয়ে এর বডিটি তৈরি করা হয়েছে সেই উপকরণগুলি অত্যন্ত হালকা এবং খুবই কম্পোজিট আইটেম দিয়ে তৈরি। এতে যে ডিজাইন করা হয়েছে মূলত এটি ত্রিভুজ আকৃতির একটি বিমানের ডিজাইন করা। তো এই বিমানটি এমনভাবে ডিজাইন করা হয়েছে এর পাখা দুটি যাতে করে এটি অত্যন্ত দ্রুত মন নিতে পারে এবং আকাশপথে যুদ্ধে খুব দক্ষ হতে পারে, অর্থাৎ ডগ ফাইট যেটাকে আমরা বলি, সেই যুদ্ধের ক্ষেত্রে কিন্তু এই তেজস বিমানটি অত্যন্ত দক্ষ অবস্থানে থাকে সবসময়। এর মূল যে বিষয় সেটি হলো যুদ্ধ বিমানের ইঞ্জিন। এই যুদ্ধ বিমানে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু ভারতের নিজস্ব কোনো প্রযুক্তির ইঞ্জিন না। তারা এটি আমেরিকার জেনারেল ইলেকট্রনিক্স কোম্পানির GE F404IN20 ইঞ্জিন ব্যবহার করেছে, অর্থাৎ ইঞ্জিন আমেরিকার, মূলত এটি ইন্ডিয়ায় তার প্রযুক্তিগত দিক থেকে ইন্ডিয়ার অ্যাসেম্বল করা যুদ্ধবিমান বলা যেতে পারে। এই যুদ্ধবিমানের আরেকটি যে বৈশিষ্ট্য সেটি হলো রাডার। এতে রয়েছে অত্যাধুনিক AESA অর্থাৎ অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে বা রাডার লাগানো হয়েছে, যা প্রতিপক্ষের যুদ্ধবিমানকে অনেক দূর থেকে কিন্তু শনাক্তকরণ করতে পারে। তবে এই রাডারগুলো কিন্তু মূলত ইসরায়েল নির্ভর, অর্থাৎ এই তেজস যুদ্ধবিমান যে রাডার ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু ইসরায়েল থেকে আনা হয়েছে। এছাড়া এই যুদ্ধ বিমানে যে অস্ত্র শস্ত্র বহন করতে পারবে, অর্থাৎ আকাশ থেকে আকাশ যুদ্ধের ক্ষেত্রে বা আকাশ থেকে ভূমিতে যদি যুদ্ধ বা জাহাজ বিধ্বংসী যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায় সেই ক্ষেপণাস্ত্র যে বহন করার অবস্থা সেটি কিন্তু এই তেজস যুদ্ধ বিমানে রয়েছে। এটি ভারতের তৈরি অস্ত্র এবং ইসরায়েলের ডার্বি রিয়ন্ড ভিজুয়ালাইজ রেঞ্জ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। এর আরেকটি যে বৈশিষ্ট্য রয়েছে সেটি হলো এটি মাঝ আকাশে কিন্তু অন্য বিমান থেকে জ্বালানি নিতে পারে, অর্থাৎ এক বিমান থেকে আরেক বিমানে এটি জ্বালানি নিতে পারে। এই আরেকটা বিষয় যে এটি যেহেতু বোমা বহন করতে পারে খুব অল্প পরিমাণ, অর্থাৎ প্রায় 3500 থেকে 4000 কেজি পর্যন্ত এটি অস্ত্র বহন করতে পারে। তো সেই হিসাবে এটি কিন্তু খুব বেশি জ্বালানি সংগ্রহ করতে পারে না, অর্থাৎ এর যে জ্বালানি ক্যাপাসিটি সে জ্বালানি ক্যাপাসিটি কিন্তু এর কম। তাই একে মাঝে মাঝে মাঝ আকাশে ফুয়েল ইনজেক্ট করতে হয়। তো এই ফুয়েল যখন নিতে যায় তখন কিন্তু এর এর নিচে ল্যান্ডিং করার কোনো অবস্থা থাকে না, অর্থাৎ মাঝ আকাশেই তাকে অন্য বিমান থেকে জ্বালানি নিতে হয় এবং সেই সক্ষমতা কিন্তু এই বিমানটি রয়েছে। তো কারিগরি তথ্য যদি আমরা দেখি তাহলে এই তেজস বিমানের সর্বোচ্চ গতি হলো 1.8 ম্যাক বা যেটি 2220 কিলোমিটার প্রতি ঘন্টায় এর সর্বোচ্চ গতি।
এর সীমানা বা রেঞ্জ রয়েছে 3000 কিলোমিটার, অর্থাৎ এটি খুব বেশি দূরে গিয়ে কিন্তু যুদ্ধ করতে পারে না। যেমন ভারত থেকে এটি কিন্তু আমেরিকায় গিয়ে যুদ্ধ করতে পারবে না, অর্থাৎ এর পাল্লা কিন্তু কম। 3000 কিলোমিটার এর সর্বোচ্চ রেঞ্জ, এর মধ্যে তাকে ঘুরে ফিরে আবার যুদ্ধ শেষ করে চলে আসতে হবে। একই সাথে এটি কিন্তু 50,000 ফুটের উপরে উচ্চতায় দিয়ে এটি উঠতে পারে না, অর্থাৎ এর সর্বোচ্চ উচ্চতা হলো 50,000 ফুট। এর অস্ত্র যে বহনের ক্ষমতা, যেটা আমি ইতিমধ্যে বলেছি, অর্থাৎ 3,500 থেকে 4,000 কেজি পর্যন্ত সেটি অস্ত্র বহন করতে পারে। অর্থাৎ যে কয়টা বোমা সে পাখায় নেবে সেই কয়টা বোমায় সর্বোচ্চ সে 4,500 কেজি পর্যন্ত ক্যারি করতে পারবে। এবং এই অস্ত্র ঝুলানোর যে স্থান সেটি রয়েছে 8 থেকে 9টি, অর্থাৎ তেজস যুদ্ধ বিমানটি সর্বোচ্চ 8 থেকে 9টি অস্ত্র সে তার অস্ত্র বহন করার স্থানে নিতে পারে, এর বেশি অস্ত্র কিন্তু সে নিতে পারবে না। এখন আসি, তেজসের বিভিন্ন সংস্করণ রয়েছে। তেজাস MK1, যেটি ভারতের প্রথম তেজসের সংস্করণ। তেজস MK1A আছে, আবার তেজস MK2 সংস্করণ আছে। এটি মূলত তারা মাঝারি ওজনের এবং শক্তিশালী সংস্করণ হিসাবে তেজস MK2 ব্যবহার করে থাকে। এছাড়া তেজস নেভিও রয়েছে, যেটি মূলত নৌবাহিনীর জন্য বিশেষভাবে তৈরি। তো এখন যে কোনো যুদ্ধ বিমানের মতো আধুনিক প্রযুক্তি যে তেজস যুদ্ধ বিমান রয়েছে, তো সেটি কিন্তু ইঞ্জিনের জন্য বিদেশের উপর নির্ভর করতে হয়। অর্থাৎ আমি এখন তেজসের যে লিমিটেশনস, অর্থাৎ সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা এবং চ্যালেঞ্জ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি। প্রথম যে বিষয় আছে সেটি হলো ইঞ্জিনের জন্য এটি কিন্তু বিদেশের উপর নির্ভর করতে হয়। অর্থাৎ ভারত কিন্তু নিজস্ব দেশে, অর্থাৎ নিজস্ব প্রযুক্তির মাধ্যমে ইঞ্জিন তৈরি করতে পারে নাই। যদিও এর লক্ষ্য ছিল কভেরি ইঞ্জিন তৈরি করা, কিন্তু সেটি ব্যর্থ হওয়ার কারণে তেজস আমেরিকার জেনারেল ইলেকট্রনিক্স কোম্পানির উপর নির্ভর করে। এখন কথা হলো, যদি কোনো কারণে ভারতের সাথে আমেরিকার যুদ্ধ লাগে, তখন কিন্তু আমেরিকা এই ভারতকে এই ইঞ্জিন দেয়া বন্ধ করে দেবে। অথবা যদি ভারতের সাথে আমেরিকার কূটনৈতিক কোনো সমস্যা দেখা দেয়, তখন কিন্তু আমেরিকা তার যে জেনারেল ইলেকট্রনিক্স কোম্পানি, তাদের কিন্তু এই ইঞ্জিন সরবরাহ করতে বন্ধ করতে বলবে। অর্থাৎ কূটনৈতিক সময় এবং যুদ্ধের সময় এই ইঞ্জিন সরবরাহ ব্যাহত হতে পারে, যেটি মূলত এর উৎপাদনকে ঝুঁকির মুখে ফেলতে পারে। একই সাথে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে এটি কিন্তু একটি লাইট কমব্যাট এয়ারক্রাফট, অর্থাৎ হালকা ওজনের বিমান। এর ডানা কিন্তু অত্যন্ত ছোট, এবং এই ডানা ছোট হওয়ার কারণে এর জ্বালানির ধারণ ক্ষমতাও কিন্তু কম। অর্থাৎ এটি অনেক দূরে গিয়ে যে যুদ্ধ করে ফিরে আসবে, সেটি কিন্তু এর দ্বারা সম্ভব না। হয়তো আশেপাশের দেশ, যেমন দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে, পাকিস্তান, মালদ্বীপ, বাংলাদেশ, বা আসে নেপাল, ভুটান, চীন, এই দেশগুলোর পাল্লার মধ্যে কিন্তু এই তেজস যুদ্ধ করতে পারবে। এছাড়া বড় বড় যুদ্ধ বিমানগুলো যেমন রাফায়েল বা সুখোই 30, এর তুলনায় এটি ওজন কিন্তু কম ওজনের অস্ত্র বহন করতে পারে, অর্থাৎ সর্বোচ্চ 4,000 কেজি পর্যন্ত অস্ত্র বহন করতে পারে, যেটি মূলত যুদ্ধ বিমানের, যদি অত্যাধুনিক যুদ্ধ বিমানের কথা বলি, তার কিন্তু প্রায় অর্ধেকেরও কম। এখন বিষয়টা যেখানে দাঁড়ালো যে এর যে যন্ত্রাংশ, যদিও একে দেশি বলে মনে করা হয়, তবু কিন্তু এর 40 থেকে 50% যে যন্ত্রাংশ, সেগুলি কিন্তু বিদেশ থেকে আনা হয়। কোনোটা ইসরায়েল, ইঞ্জিন আনছে আমেরিকা থেকে, রাডার আনছে ইসরায়েল থেকে, আরও অন্যান্য দেশ থেকে আমদানি করা। সম্পূর্ণ 100% প্রযুক্তি দিয়ে কিন্তু এটি তৈরি করা সম্ভব হয়নি। ওই পাকিস্তানের JF-17 মতো, সেটাও বলে তারা নিজস্ব দেশি প্রযুক্তির, কিন্তু ইঞ্জিন আনা হয়েছে চীন থেকে, এরকম অবস্থা। ও রাশিয়া থেকে সেটার ইঞ্জিন আনা হয়েছিল। এখন এই যে রক্ষণাবেক্ষণ এবং উৎপাদন গতিকির অবস্থায়, সেটা একটু জেনে নেই। এর উৎপাদন হার কিন্তু তেমন বেশি না, এটি খুবই স্লো, অত্যন্ত ধীরগতির উৎপাদন হচ্ছে। এবং এর যে খরচ, সে খরচ কিন্তু পাকিস্তানের তৈরি JF-17 চাইতে অনেক বেশি। যদিও এটার গতি বেশি, JF-7 সাথে তুলনা করলে এর গতি অত্যন্ত বেশি, কিন্তু তারপরেও এর যে খরচ, সেই খরচ হিসাব করলে এটি অত্যন্ত চওড়া মূল্যে এটি উৎপাদন করতে হয়। এবং আরেকটি প্রযুক্তি যেটি রয়েছে, সেটি হলো স্টিলথ প্রযুক্তি। বর্তমান পৃথিবীতে যত রকমের যুদ্ধ বিমান আছে, তার মধ্যে আধুনিক সংস্করণ হলো স্টিলথ প্রযুক্তি, অর্থাৎ রাডারে ধরা পড়বে না,
কিন্তু তেজসের কিন্তু 4.5 প্রজন্মের বিমান হলেও এতে কিন্তু আধুনিক স্টিল প্রযুক্তি নাই, অর্থাৎ এটি শত্রুপক্ষে রাডারের চোখে পুরোপুরি ফাঁকি বা ধুলা দিতে পারবে না। তো এটি একটা বিশাল সমস্যা, কারণ আপনার যুদ্ধ বিমান যদি রাডারে ধরাই পড়ে যায় তখন কিন্তু এর যে মিসাইলস রয়েছে, মিসাইলস দ্বারা এর অ্যাটাক হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তো ভারত এখন চাচ্ছে যে তারা পঞ্চম প্রজন্মের যে তেজস MK2 সেটির উৎপাদন বাড়াতে, কারণ সেটির মধ্যে তারা স্টিলড ফাইটার প্রযুক্তি ব্যবহার করতে পারবে। এখন বন্ধুরা, আমরা আসি যে তেজস বিমানের সাথে আমরা অন্যান্য যুদ্ধ বিমানের যে তুলনা সেটি একটু দেখি। তেজস যুদ্ধ বিমান তো একটি হালকা লাইট কমব্যাট এয়ারক্রাফট LCA। তো এর সাথে যে জনপ্রিয় বর্তমান যে যুদ্ধ বিমানগুলো রয়েছে সেটি মূলত যে তুলনা আসে সেটি পাকিস্তানের JF-17 থান্ডার। তো JF-17 থান্ডার কিন্তু পাকিস্তান এবং চীন উভয় দেশে যৌথভাবে তৈরি একটি বিমান। তো তেজস যুদ্ধ বিমানটি মূলত 4.5 জেনারেশনের যুদ্ধ বিমান, যেখানে JF-17 হলো 4 জেনারেশনের অর্থাৎ 4th জেনারেশনের যুদ্ধ বিমান। তেজসের বডি তৈরি করা হয়েছে কার্বন কম্পোজিট দিয়ে, অর্থাৎ যেটি হালকা এবং টেকসই। অন্যদিকে JF-17 বডি হয়েছে অ্যালুমিনিয়াম ও ভারী ধাতু দিয়ে তৈরি। ইঞ্জিন যেটা তেজসের সেটা আমেরিকার জেনারেল ইলেকট্রনিক্সের ইঞ্জিন। অন্যদিকে রাশিয়ার তৈরি যে RD-93 সেটি ব্যবহার করা হয়েছে JF-17 ইঞ্জিনে। রাডারের ক্ষেত্রে তেজস ব্যবহার করে ইসরায়েলের রাডার এবং JF-17 ব্যবহার করে চীনা রাডার। এবং উড্ডয়নের ক্ষমতা তেজসের কিন্তু অত্যন্ত ক্ষিপ্ত, খুবই অ্যাজাইল একটা উড্ডয়নের ক্ষমতা রয়েছে। অন্যদিকে JF-7 উড্ডয়ন ক্ষমতা গড়পড়তা। একটা মজার বিষয় কি যে পাকিস্তান এবং ভারত দুই দেশই নিজেদের দেশীয় প্রযুক্তির বলে দাবি করে তাদের যুদ্ধ বিমান JF-17 বা তেজস, কিন্তু দুই দেশই কিন্তু আমার মনে হয় যে তারা দুই দেশ অ্যাসেম্বল করে, জাস্ট বিভিন্ন দেশ থেকে যন্ত্রপাতি সংগ্রহ করে তাদের নিজের দেশে তারা ফিট করে বা ফিটিংসটা দেয়, এবং পরবর্তীতে তারা খুব গর্বের সাথে বলে যে এটা আমাদের দেশি প্রযুক্তিতে তৈরি। বিষয়টা খুবই হাস্যকর। এখন বন্ধুরা, আমরা আসি যে তেজসের সাথে আমরা যদি অন্যান্য যুদ্ধ বিমান যেমন F-16 যুদ্ধ বিমান রয়েছে বা রাফায়েল যুদ্ধ বিমান রয়েছে, এছাড়া অন্যান্য যে F-35 যুদ্ধ বিমান রয়েছে সেগুলো যদি তুলনা করি তাহলে দেখা যায় যে তেজস যে ভারী হালকা যুদ্ধ বিমান, অন্যদিকে রাফায়েল বা F-35 এগুলো কিন্তু অত্যন্ত আধুনিক যুদ্ধ বিমান। তো সেই হিসাবে কিন্তু এই তেজসের কথাটা যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে আমরা এটাকে মধ্যম মান বলতে পারি, একেবারে চূড়ান্ত বা উন্নত মান বলা যাবে না। সেটি রাফায়েল থেকে অত্যন্ত মানে ক্ষমতা দিক থেকে খুবই কম, প্রায় অর্ধেক বলা চলে রাফায়েল যুদ্ধ বিমান থেকে। তো সর্বশেষ যেটা বলবো আমরা সেটা হলো তেজসের বিভিন্ন সময় যে দুর্ঘটনার ঘটনা। আপনারা জানেন যে তেজস কিন্তু ইতিমধ্যে 3টা তেজস যুদ্ধ বিমান কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এর আগে তেজস যুদ্ধ বিমান 2015 সালে একটি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। 2024 সালে কিন্তু এই দুবাইয়ে যে একটা শো হলো, ওই শোর মধ্যে কিন্তু দেখা গেল যে বিমান প্রদর্শনী করতে গিয়ে সেখানে কিন্তু তেজসের একটা যুদ্ধ বিমান মাঝ আকাশে কিন্তু এটি বিধ্বস্ত হয়েছিল এবং সেখানে পাইলটও কিন্তু মারা গিয়েছিল। সর্বশেষ গত 7 ফেব্রুয়ারি তারিখে তেজসের আরেকটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। সেটি মূলত ব্রেকের কারণে সমস্যা ছিল। ল্যান্ডিং করেছিল বিমানটি ঠিকঠাক, কিন্তু নিচে নামার পর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তো সেটার পাইলট কিন্তু আবার মারা যায়নি, সে বিপদ বুঝেই সে সরে গেছে। এখন ভারত কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত, কারণ তাদের যে যুদ্ধ বিমানগুলো তৈরি করছে একটার পর একটা দুর্ঘটনা ঘটছে। তো তারা আসলে বিস্তারিত কিছু বলেনি যে এটা কি ইঞ্জিনের সমস্যা নাকি অ্যাসেম্বলের সমস্যা বা অন্য কোনো জায়গার সমস্যা কিনা। আসলে এটা বলার কথাও না, যেহেতু এটি একটি প্রতিরক্ষা একটি যুদ্ধ সামগ্রী, যুদ্ধ বিমান, তাই তারা কিন্তু এই বিষয়টি বলবে না, এটি স্বাভাবিক। তবে ধারণা করা হচ্ছে যে এটি ইঞ্জিনের কোনো ফল্ট বা ত্রুটি ছিল না, তবে এটি সম্ভবত অ্যাসেম্বল বা পাইলটের কোনো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে এখানে। তো
আমরা হয়তো পরবর্তীতে জানবো যে তেজসের আসলে সমস্যা কি। তবে এখন যে বিষয়টি ভারতকে ভাবিয়ে তুলছে সেটি হলো তাদের যে প্রযুক্তি নিয়ে নিজস্ব প্রযুক্তির তৈরি যুদ্ধ বিমানে তারা গর্ব করত, সেই জায়গাটা কিন্তু তাদেরকে নড়বড় করে দিয়েছে। আমেরিকার যে F-35 বা ফ্রান্সের রাফায়েল, তাদের যে যুদ্ধ বিমানের যে মান, যে গুণগত মান এবং তাদের যে স্ট্যান্ডার্ড বা তাদের যে অতি সূক্ষ্ম যে প্রযুক্তি, সেগুলো কিন্তু কখনো ফল করেনি, যেখানে ভারতকে বেশ 3টি যুদ্ধ বিমানের পতন দেখতে হলো। তো বন্ধুরা, এই হলো ভারতের তেজসের বিস্তারিত। তো আমরা পরবর্তী কোনো ভিডিওতে হয়তো আবারও কোনো নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর যদি পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।